তো এই ছবিটি শুরু হয় 1967 সালে। এটি লস অ্যাঞ্জেলেসের একটি গল্প যেখানে অ্যালিস তার 2 মেয়েকে নিয়ে একটি বাড়িতে থাকে। সম্প্রতি তার স্বামী মারা গেছেন এবং এই তিনজনই তার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঘর চালানোর জন্য অ্যালিস একজন প্রেতমাধ্যমের ভান করে। সে ভান করে যে সে তার প্রিয়জনদের আত্মার সাথে মানুষকে সংযুক্ত করতে পারে, সে তাদের কথা বলতে সাহায্য করতে পারে, যা মোটেও সত্য নয়। আর তার এই ভুয়া ব্যবসায় তার 2 মেয়েও তাকে সমর্থন করে, ডোরিস এবং পলিনা। একদিন পলিনা তার বন্ধুর বাড়িতে পার্টি করতে যায়, যেখানে তার সব বন্ধুরা উইজা বোর্ড খেলার সিদ্ধান্ত নেয়। এই বোর্ডের মাধ্যমে এই লোকেরা আত্মাদের সাথে সংযোগ স্থাপন করতে পারত। আর এই খেলা খেলার জন্য 3টি নিয়ম ছিল। এই খেলাটি কখনোই একা খেলা উচিত নয়। দ্বিতীয় নিয়মটি ছিল এই খেলাটি কখনোই কবরস্থানে খেলা উচিত নয়। আর তৃতীয় নিয়ম ছিল এই খেলা শেষ করার সময় সবসময় বিদায় জানাতে হবে। এই লোকেরা খেলাটি খেলতে শুরু করে এবং আশ্চর্যজনকভাবে প্ল্যানচেটটিও নড়ে। পলিনা খুব একটা অবাক হননি, কারণ তিনি এই সমস্ত নাটক সম্পর্কে জানতেন। যাই হোক, ইতিমধ্যে তার মা তাকে নিতে এসেছিলেন এবং সেও বাড়ির দিকে রওনা হয়ে গেল। পথে সে অ্যালিসকে পরামর্শ দিল যে আমরা যেন আমাদের বাড়িতে একটি উইজা বোর্ডও নিয়ে আসি, যার মাধ্যমে আমাদের ক্লায়েন্টদের বোকা বানানো খুব সহজ হবে। অ্যালিস এতে রাজি হয় এবং সকালে তার বাড়িতে একটি উইজা বোর্ড নিয়ে আসে। ঘরে বোর্ড রাখার পর সে ডোরিসকে নিতে স্কুলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে স্কুলের বাচ্চারা ডোরিসকে ধমক দিচ্ছিল, যা সম্পর্কে ডোরিস কারো সাথে শেয়ার করেননি। যাই হোক, অ্যালিস ডোরিসকে নিয়ে বাড়ি ফিরে এলো, আর বাড়ি ফিরে আসার সাথে সাথেই সে উইজা বোর্ড খেলার সিদ্ধান্ত নিল। এই খেলা খেলার কিছু নিয়ম আছে তা না জেনেই এই খেলাটি কখনোই একা খেলা উচিত নয়। আর সে একা খেলছিল। খেলার সময় সে লক্ষ্য করল যে প্ল্যানচেটটি নড়ছে। এখন অ্যালিস এখানে উপস্থিত যে কোনো আত্মাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। অ্যালিস এখানে প্ল্যানচেটে উত্তরটি পায় না, কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালিসের মেয়ে ডোরিস এখন পজেস হয়ে যায়, আর সে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। অ্যালিস বসে উইজা বোর্ডকে জিজ্ঞাসা করছিল। যখন অ্যালিস আত্মার নাম জিজ্ঞাসা করল, তারপর ডোরিস মার্কাসের নাম বলল, অর্থাৎ এখানে যে আত্মাই আসুক না কেন, আর যার ডোরিসকে পজেস করেছে তার নাম মার্কাস। আর কিছুক্ষণ পর যখনই অ্যালিস উইজা বোর্ড খেলা বন্ধ করে দেয়, ডোরিসও তার অবস্থান থেকে বেরিয়ে আসে। কিন্তু খেলা ছেড়ে যাওয়ার পরেও অ্যালিস আরেকটি নিয়ম ভঙ্গ করেছে। সে বিদায় জানায়নি। রাত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডোরিসও উইজা বোর্ডে এসেছে। তিনি জানতেন যে এই উইজা বোর্ড মানুষকে তাদের প্রিয়জনের আত্মার সাথে সংযুক্ত করে। সে তার বাবা রজারের আত্মার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে, আর আশ্চর্যজনকভাবে উইজা বোর্ডের প্ল্যানচেটটি নড়ছে, আর সে মনে করে সে তার বাবার সাথে যোগাযোগ করেছে। পরের দিন ডোরিস স্কুলে যায়, আর স্কুলে ফাদার টম, যিনি স্কুলটি পরিচালনা করছিলেন, সে অ্যালিসকে স্কুলে ডাকে। আমার মনে হলো আজ ডোরিসের হোমওয়ার্কে অ্যালিস তাকে সাহায্য করেছে, কিন্তু ব্যাপারটা এমন ছিল না। সে দারুণ হোমওয়ার্ক করেছে। স্কুলে সে কখনো এভাবে পারফর্ম করেনি। যাই হোক, অ্যালিস এখন ডোরিসকে নিয়ে বাড়ি ফিরেছে, আর যখন সে বাড়ি ফিরে আসে তখন সে জানতে পারে যে তার বাড়িতে শীঘ্রই বিক্রি হতে চলেছে, কারণ তার স্বামী রজারের মৃত্যুর পর অ্যালিস এই বাড়ির ট্যাক্স দিতে সক্ষম ছিল না। অ্যালিস এবং পলিনা এই ব্যাপারে খুব বিরক্ত ছিল, যেখানে ডোরিসও এই সময়ে উইজা বোর্ডের সাথে ছিলেন। এই উইজা বোর্ডের মাধ্যমে ডোরিসের বাবা তাকে বেসমেন্টের একটি ঘর সম্পর্কে বলেন, যার আলমারিতে অনেক টাকা ছিল। এটা জেনে ডোরিস অবাক হয়ে অ্যালিসকে ব্যাপারটা জানায়, আর অ্যালিসও সেখানে যায় পরীক্ষা করতে, আর তার সব কথাই সত্যি হয়ে ওঠে। সে আরও অনুভব করেছিল যে ডোরিস সত্যিই তার বাবার সাথে একটি সংযোগ তৈরি করেছে। সেই কারণেই তারা তিনজন একসাথে উইজা বোর্ড খেলার সিদ্ধান্ত নিয়েছে ওর বাবার সাথে কথা বলার জন্য। প্রথমত অ্যালিস পরীক্ষা করে দেখতে চেয়েছিল এই আত্মা কি রজারের কথার উত্তর দিচ্ছে নাকি অন্য কেউ। সে এই আত্মাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যা শুধু সে আর রজারই জানত। আর যখন অ্যালিস সঠিক উত্তর পেল, সে জানতে পারল যে এই আত্মা অন্য কারো নয়, বরং তার স্বামী। অ্যালিস এখন এই উইজা বোর্ডে বিশ্বাস করতে শুরু করেছে, আর ডোরিসও তাকে বলেছিল। এই পরিকল্পনাপত্রে সে আত্মাদেরও দেখতে পায়। ডোরিস এবং উইজা বোর্ডের সাহায্যে অ্যালিস সেই পরিকল্পনা করে। সে সত্যিই তার ক্লায়েন্টদের তার আত্মীয়দের সাথে সংযুক্ত করার চেষ্টা করবে, কিন্তু পলিনা এই পরিকল্পনায় তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। কিন্তু অ্যালিস তার পরিকল্পনা চালিয়ে গেল। সে তার বুদ্ধি দিয়ে ডোরিসের মতো মানুষকে উইজা বোর্ডের সাথে সংযুক্ত করতে থাকে, আর এই ব্যবসার কারণে ডোরিসও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। উইজা বোর্ড খেলার সময় ডোরিস প্রায়শই অদ্ভুত শব্দ করত, যা শুনতে প্রায় মানুষের পরিবারের সদস্যদের মতো ছিল।
আর এই কারণে তার ক্লায়েন্টরা তাদের উপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। তাদের ব্যবসা খুব ভালো চলছিল, কিন্তু এই সবের মধ্যে ডোরিস তার ঘাড়ে ব্যথা অনুভব করতে থাকে। সে তার উপর ভারী কিছু অনুভব করছিল। এই কারণেই সে পরিকল্পনার শিকটি নেয় এবং আয়না দিয়ে দেখে তার কাঁধে একটা অশুভ আত্মা ছিল, যা দেখে সে ভয় পেয়ে গেল। সে চিৎকার করে উঠল, তাই সেই অশুভ আত্মা তার ভেতরে ঢুকে গেল। অশুভ আত্মা তাকে গ্রাস করল এবং তাকে দখল করে নিল। ভোগান্তিতে পড়ার সাথে সাথেই ডোরিস স্বাভাবিক হয়ে ওঠে, আর সে তার বোনের কানে কিছু একটা ফিসফিস করে বলল। সে ধীরে ধীরে কিছু বলল, যার কারণে পলিনাও ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন আমরা দেখতে পাই যে ডোরিস স্কুলে ছিল, আর যখনই কিছু বাচ্চা তাকে ধমক দিতে শুরু করে, তারপর ডোরিস তার ক্ষমতা দিয়ে তাদের আঘাত করে। ডোরিস বাড়ি ফিরে আসে। আজ পলিনার বন্ধু তার বাড়িতে এসেছিল। যখন সে ডোরিসের সাথে কথা বলে, আজ ডোরিস তার সাথে খুব ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে কথা বলে। সে তাকে বলে যে যদি কেউ শ্বাসরোধ করে মারা যায়, তাহলে তার কেমন লাগবে, সে কেমন ব্যথা অনুভব করবে। এই কথা শুনে ছেলেটির খুব অদ্ভুত অনুভূতি হলো। এখন যখন পলিনা তার ঘরে আসে, সে দেখতে পায় যে কেউ তার পুতুলের ঠোঁট সেলাই করে দিয়েছে। এটা দেখে পলিনা রেগে গেল। সে ভেবেছিল এটা ডোরিসের কাজ, কিন্তু ডোরিস বলল, না, আমি এটা করিনি, বাবা এটা করেছেন, কারণ সে এই ঘরের সকল কণ্ঠস্বর বন্ধ করে দিতে চায়। তিনি ডোরিসের আজকালকার কণ্ঠস্বর সম্পর্কে বলছিলেন। এই কথা শুনে পলিনা ভয় পেয়ে যায় এবং গিয়ে অ্যালিসকে বলে, আমার মনে হয় ডোরিস পাগল হয়ে যাচ্ছে, সে আজকাল খুব অদ্ভুত কাজ করে। রাতে সে দেখতে পায় যে ডোরিস কিছু নোট তৈরি করেছে, আর এই নোটগুলো ছিল পোলিশ ভাষায়। যদিও তাদের বাড়িতে কেউ পোলিশ ভাষা জানত না, সে এই কাগজপত্রগুলো নিয়ে স্কুলে ফাদার টমের কাছে যায় এবং তাকে এই পৃষ্ঠাগুলি অনুবাদ করার জন্য অনুরোধ করে। ওই পাতাগুলো অনুবাদ করার পর সন্ধ্যায় ফাদার টম নিজেই তাদের বাড়িতে আসেন, আর বাড়ি ফিরেই সে অ্যালিসকে বলে, আমার একটা উইজা বোর্ড সেশন দরকার, কারণ আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। তাদের অধিবেশন শুরু হয়েছে। ফাদার টম ডোরিসকে জিজ্ঞেস করে, আমার স্ত্রীর মধ্যে নাম কি ছিল? রঞ্চিত সরে গিয়ে লিনকে বলে, এই সবের মধ্যে ডোরিস ফাদার টমের স্ত্রীর কণ্ঠে কিছু বলেছিলেন, যা সবাইকে অবাক করেছে। সবাই ভেবেছিল এই অধিবেশনটি সফল হয়েছে। এই অধিবেশনের পর ফাদার টম অ্যালিস এবং পলিনাকে একা দেখা করতে বললেন। ফাদার টম তাদের বলেন যে অধিবেশনটি সবেমাত্র হয়েছিল তা মোটেও সফল হয়নি। আমার স্ত্রীর মধ্যে নাম লিন ছিল না, ক্যাথেরিন ছিল। আর ডোরিস লিনের নাম বলল, কারণ এই প্রশ্নটি করার পর আমি মনে মনে লিনের কথা ভাবতে শুরু করি। মানে ফাদার টুইস্ট এখানে প্রকাশ করছিল, সেই ডোরিস কারো আত্মার সাথে সংযোগ স্থাপন করেনি, সে শুধু মানুষের মন পড়ত এবং তাদের উত্তর দিত। যতদূর ডোরিস বিভিন্ন স্বরে কথা বলেছেন, সে ওই কণ্ঠে কেবল একটি শব্দ বলে, আর মানুষ সেই কণ্ঠস্বরগুলোকে তাদের প্রিয়জনের কণ্ঠস্বরে কল্পনা করে। মানে ডোরিস একজন এলোমেলো পুরুষ বা মহিলার কণ্ঠস্বর বলতে পারত, কারণ ফাদার টম বলেছিলেন যে ডোরিস সেই সময়ে যে কণ্ঠস্বরটি বলেছিলেন তা আমার স্ত্রীর ছিল না। অ্যালিস আরও জিজ্ঞাসা করেছিল যে ডোরিস কিভাবে এত কিছু করতে পারে। ফাদার টম বললেন যে তাকে কোন অশুভ আত্মা গ্রাস করেছে, যা ডোরিসকে সব কাজ করতে বাধ্য করছে। সে পলিনাকে বলল যে তুমি আমাকে যে পাতাগুলো দিয়েছ, মার্কাস নামের একজনের গল্প আছে, যিনি পোল্যান্ড থেকে লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন পাগল ডাক্তার মার্কাসকে ধরে ফেলেন, আর সেই ডাক্তার মার্কাসের উপর অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। সেই ডাক্তার ছিলেন একজন মনোরোগী। সে মার্কাসের মতো লোকদের ধরে নিয়ে আসত, সে এগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করত, সে সেগুলো তার বেসমেন্টে তালাবদ্ধ করে রাখত এবং অবশেষে সে তাদের হত্যা করত। আর এই বাড়িটা যেখানে অ্যালিস আর তার পরিবার এই মুহূর্তে বাস করছে, এটা আসলে সেই ডাক্তারের বাড়ি ছিল। আর সেই ডাক্তারের হাতে নিহত সকল মানুষ, তাদের মৃতদেহ এখনও এই বাড়িতেই ছিল। মানে ধরে নেওয়া হয় যে এই বাড়িটি ছিল একটি কবরস্থান, এবং আমরা প্রথমেই জানি যে এটি উইজা বোর্ডের নিয়ম। ওই খেলাটা কবরস্থানে খেলা উচিত নয়। তাহলে তৃতীয় নিয়ম হলো অ্যালিস উইজা বোর্ড ভেঙেছে, আর এই কারণে এই লোকেরা একটি বড় সমস্যায় আটকে যেতে যাচ্ছিল। ফাদার টম এগিয়ে গিয়ে এই পৃষ্ঠাগুলিতে তা বলেন। মার্কাস তার মৃত্যুর পরের অনুভূতিও লিখেছেন। মৃত্যুর পরেও সে এই সমস্ত জিনিস অনুভব করতে সক্ষম। সে বহু বছর ধরে অন্যান্য আত্মার সাথে এই পৃথিবীতে আছে। সে এই বাড়িতে থাকে। মার্কাস এই পাতাগুলিতে লিখেছিলেন, আত্মার জগৎ খুবই ঠান্ডা, এটা শব্দহীন, এতে কেউ কথা বলতে পারবে না,
কারোরই কণ্ঠস্বর নেই, কিন্তু মার্কাসের কণ্ঠস্বর ডোরিসের আকারে। এই কারণেই ডোরিস অ্যালিসের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছিলেন, কারণ মার্কাস সবসময় তাদের মধ্যে ছিলেন। আমরা দেখতে পাই ডোরিস নিচের সোফায় বসে আছে, তার চোখ দুটো ভয়ানক, আর সে সম্পূর্ণ মুখ খুলেছে। ইতিমধ্যে দরজায় টোকা পড়ে এবং সে স্বাভাবিক হয়ে যায়। যখন সে দরজা খুলল, তখন পলিনার বন্ধু এখানে ছিল। তাকে হ্যালো বলার পর সে তাকে বেসমেন্টে নিয়ে গেল। বেসমেন্টে যাওয়ার পর এই ছেলেটি এখানে কিছু খুলি পেয়েছে। এখানে মৃত মানুষের খুলি পাওয়া যায়। ওদের দেখে সে ভয় পেয়ে যায়। আর আমরা পিছনে ডোরিসকে দেখতে পাচ্ছি, যাকে অদ্ভুতভাবে দখল করা হচ্ছিল। তার শরীরও ঘুরছিল, আর হঠাৎ সে এসে এই ছেলেটিকে আক্রমণ করল। আর আক্রমণ করার সময় তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায়। এবার আক্রমণ করে সে এই ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এখানে ফাদার টমও তার সাক্ষাতের পর পলিনা এবং অ্যালিসের সাথে নেমে আসেন। আসার সাথে সাথেই সে ঘুম থেকে উঠে দেখে যে পলিনার বন্ধুর মৃতদেহ তার ঘরের মাঝখানে ঝুলছে, এমনভাবে যেন এই ছেলেটি রহস্যজনকভাবে মারা গেছে, তাকে নিজেই ফাঁসিতে ঝুলানো হয়েছে। এটা দেখে ফাদার টম ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ বেসমেন্টে চলে গেলেন। এখানে ফাদার টম দেয়ালের ভেতরে অনেক মানুষের খুলি দেখতে পান। এই কারণেই ফাদার তৎক্ষণাৎ অ্যালিসকে তার উইজা বোর্ড পুড়িয়ে ফেলতে বলেন। লোকেরা ইতিমধ্যেই উইজা বোর্ডটি পুড়িয়ে ফেলেছিল, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে একই উইজা বোর্ডটি তাদের টেবিলে নিরাপদে রাখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে তারা ডোরিসকে কোথাও পাচ্ছিল না, কিন্তু তারপর ফাদার দেয়ালের আড়ালে কারোর আওয়াজ শুনতে পেলেন। সে এখানে একটি লুকানো দরজাও খুঁজে পেয়েছে, যার ভেতরে আরেকটি ঘর ছিল। এটা ছিল সেই পাগল ডাক্তারের ল্যাব, যেখানে তিনি মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করতেন। আর এখানেই ডোরিসকে আচ্ছন্ন করা হয়েছিল। ফাদার টম এখানে আসার সাথে সাথে এখানকার আত্মারাও ফাদার টমকে ধারণ করে। আর এখন ফাদার টম নিজেই অ্যালিস এবং পলিনাকে আক্রমণ করেন। তাদের বাঁচাতে তারা দুজনেই এখান থেকে পালিয়ে যায়। দেখানো হয়েছে যে সেই আত্মা ফাদার টমকে শ্বাসরোধ করে হত্যা করে। উন্মত্ত অবস্থায় ডোরিস এখন তার মা এবং বোনকে হত্যা করতে বেরিয়ে আসে। ডোরিসকে তার মা ধরে ফেলে, যাকে সে অজ্ঞান অবস্থায় বেসমেন্টে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে পলিনা তার বাবার দ্বারা আক্রান্ত ছিল। কে তাকে তার ঘরে নিয়ে গেল। এখানে পলিনার বাবা তাকে আত্মার জগৎ থেকে আসা কণ্ঠস্বর বন্ধ করতে বলেছিলেন। এই সমস্ত কণ্ঠস্বর ডোরিসের কাছে মাধ্যম হিসেবে আসছিল। এই কারণেই পলিনা ডোরিসের প্রতি আকৃষ্ট হয়েছিল, ঠিক যেমন আমি তোমার পুতুলের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। পলিনা তার মাকে বাঁচাতে বেসমেন্টে আসে, যেখানে ডোরিস তার মাকে আক্রমণ করে হত্যা করতে যাচ্ছিল। এবার পলিনা তার বোনের ঠোঁট সেলাই করার জন্য একটি সেলাইয়ের সুই এনেছে। সে তৎক্ষণাৎ ডোরিসকে আক্রমণ করে, কিন্তু পেছনে থেকে অনেক আত্মা তাকে থামাতে শুরু করে। তার শরীরে অনেক কালো হাত দেখা গেছে, কিন্তু পলিনা থামেনি। অবশেষে সে ডোরিসের মুখ ঠিক তার পুতুলের মতো সেলাই করে দিল। আর যখনই সে এটা করল, ডোরিসকে সেখানে মারা যায়। মৃত্যুর পর ডোরিসের আত্মা অবশেষে তার বাবার আত্মার সাথে মিলিত হয় এবং সুখী হয়। এখানে আমরা পলিনাকে দেখতে পাই, যাকে এখানে সমস্ত আত্মা ধারণ করেছিল। আর যখনই সে পজেস হয়ে যায়, তখনই সে তার মাকে হত্যা করল। তার মা মারা যাওয়ার সাথে সাথেই তার জ্ঞান ফিরে আসে, আর সে জোরে চিৎকার করতে লাগলো। সে তার মায়ের সাথে কি করেছে তা বুঝতে পেরে। এরপর দৃশ্যটি এখানে কেটে যায়। আর অনেক বছর পর পলিনাকে মানসিক হাসপাতালে দেখানো হয়। তার বিরুদ্ধে তার মা ও বোনকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। ডাক্তারের কথা থেকে আমরা জানতে পারি যে পুলিশ কখনো ডোরিসের মৃতদেহ খুঁজে পায়নি, আর পলিনা কখনোই তাদের এই বিষয়ে কিছু বলেনি। আমরা পলিনাকে তার ঘরে দেখতে পাই, যেখানে পলিনা তার রক্ত দিয়ে একটি উইজা বোর্ড তৈরি করে এবং তার বোনের আত্মাকে ডাকতে চেষ্টা করে। এই প্রক্রিয়াটি কাজ করে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ডোরিসের আত্মাকে তার পাশে বসে থাকতে দেখি। আমরা যখন ডাক্তারকে পলিনার ঘরের পাশ দিয়ে যাই, তখন তিনি এখানে অস্বাভাবিক কিছু অনুভব করেন। সে ঘরের কাছে দাঁড়িয়ে আছে এবং পলিনাও তার সামনে দাঁড়িয়ে আছে। সে ঘরে অস্বাভাবিক কিছু অনুভব করেনি, কিন্তু সে দেখতে পেল না যে মৃত ডোরিসের আত্মা তার পিছনে খারাপভাবে ঝুলছে। আর শুধু এটা দেখানোর মাধ্যমেই সিনেমাটি এখানেই শেষ। আমি আছি আপনাদের সাথে নয়ন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।